2025-এ মার্কেট বাজেভাবে ফল করছে। নিফটি অলরেডি 70% বেশি ফল করে গেছে। জায়েন্টস লাইক রিলায়েন্স অলরেডি হ্যাজ ফলেন বাই 30%, আর সেখানেই টাটা মোটরস অলরেডি 50% বেশি ফল করে গেছে। আর এই লাস্ট মানডে 7th অফ এপ্রিল একদিনে ইন্ডিয়ান ইনভেস্টার্সের টোটাল 14 লাখ কোটি টাকার লস হয়ে গেছে। মার্কেট কেন এত বেশি ফল হচ্ছে? 2023 এবং 24-এ আপনারা টোটাল যা টাকা বানিয়েছেন তা অলরেডি লস তো হয়েইছে, এরকমও হয়েছে লোকে নিজেদের ক্যাপিটাল থেকেও ড্র ডাউন হয়ে গেছে। এটা কি কারেক্ট টাইম মার্কেটে ইনভেস্ট করার জন্য? আর ইনভেস্ট করলেও কোন স্টকে তোমাদের ইনভেস্ট করা উচিত হবে? আর এই রকম মার্কেট ফলে কিভাবে তোমরা টাকা বাঁচাবে? আর যদি টাকা বাঁচানোও যায় সেটা কিভাবে যাবে? এই সব কিছু আজকে আমরা ভিডিওতে ডিটেলে শিখবো। ভিডিওটা এন্ড অবধি দেখুন যাতে সবকিছু তোমার আজকে ক্লিয়ার হয়ে যায়। হাই, আমি প্রতিমা, ট্রেডিংস গুরুকুলের কো-ফাউন্ডার। আর আমার এই ভিডিওগুলোর একটাই ইনিশিয়েটিভ, যাতে আমি তোমাদের সবাইকে খুব সিম্পল ওয়েতে বাংলা ভাষায় স্টক মার্কেট শেখাতে পারি। 2024-এর 5 নভেম্বর ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প জিতেছিলেন। আর তারপর থেকেই ইউএস মার্কেটে একটা খুব ভালো আপসাইড র্যালি আমরা দেখেছিলাম। কিন্তু লাস্ট সেপ্টেম্বরের পর থেকে ইন্ডিয়ান মার্কেটে অলরেডি আমরা উইকনেস দেখা স্টার্ট করে দিয়েছিলাম। কেন কি ইন্ডিয়ান মার্কেট অলরেডি অনেক বেশি ওভারবট ছিল। 2023 এবং 24-এ এত বেশি র্যালি করেছে যে অলরেডি স্মল ক্যাপের প্রাইস অনেক বেশি হয়ে গেছে, মার্কেট অনেক বেশি এক্সটেন্ডেড ছিল। তো আমরা একটা কারেকশন এক্সপেক্ট করেছিলামই। আর তার আগে 1.5 বছরে নিফটি কোনো মেজর কারেকশন ছাড়াই প্রায় 50%-এর ওপর মুভ দিয়ে দিয়েছিল। তাই আমরাও মার্কেটের একটা হল্ট কোথাও এক্সপেক্ট করেইছিলাম। আর 2025-এর এপ্রিলের এই 6 দিনের মধ্যে প্রায় 7% ফল করে গেছে। আর এটা শুধু ইন্ডিয়ান মার্কেট না, পুরো গ্লোবাল মার্কেটেই ক্র্যাশ দেখা গেছে এই টাইমে। আর এর কারণ কি সেটা তো সবাই জান, ডোনাল্ড ট্রাম্প। ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা স্টেপ নিয়েছেন যেটা পুরো দুনিয়াকে ইম্প্যাক্ট করেছে। এবার বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশনটা কিভাবে স্টক মার্কেটকে এত বেশি ইম্প্যাক্ট করেছে। বুঝতে হবে আমেরিকা অনেক দেশ থেকে নিজেদের জিনিস কেনে, ঠিক তার মধ্যেই যেরকম ধরো অয়েল আসে মিডল ইস্ট থেকে, কিছু ইলেকট্রনিক্সের প্রোডাক্ট আসে চায়না থেকে, গার্মেন্টস আছে বাংলাদেশ থেকে। এবার ট্রাম্পের বক্তব্য, আমরা তো সব জায়গা থেকে এত জিনিস কিনছি, কিন্তু বাইরের দেশরা আমাদের থেকে বেশি জিনিস কিনছে না। এর মানে আমরা যখন বাইরে থেকে জিনিস কিনছি আমাদের টাকা অলরেডি বাইরে বেরিয়েও যাচ্ছে, আর আমাদের নিজেদের বিজনেস অত বেশি গ্রোথ করছে না, আর আমাদের ইন্ডাস্ট্রিও অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই ট্যারিফ ইম্পোজ করা হয়। এই ট্যারিফটা কি? যখন কোনো বাইরের কান্ট্রি থেকে প্রোডাক্ট আমেরিকাতে ঢুকবে তখন সেই প্রোডাক্টের ওপর এক্সট্রা ট্যাক্স দিতে হবে। তার মানে ধরো এক্সাম্পল, চায়না থেকে কোনো একটা $100 ফোন আমেরিকায় যাচ্ছে, কিন্তু ট্রাম্প যদি 50%-এর ট্যারিফ লাগায়, তার মানে যে এন্ড ইউজার যে ফোনটা কিনবে তাকে $150 ফোনটা কিনতে হবে। এর ফলে কি হবে? যারা কিনবে তারা দেখবে অলরেডি এই প্রোডাক্টের দাম অনেক বেশি আছে, তো ওরা হয়তো ওই প্রোডাক্টগুলো অত বেশি কিনবে না। তো ওদের যে নিজেদের ইন্ডাস্ট্রি আছে সেগুলোরও গ্রোথ অনেক বেশি হবে, নাম্বার অফ ফ্যাক্টরিও অনেক বেশি হবে। এই ট্যারিফের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প হয়তো এটাই চেয়েছেন যাতে ওনাদের নিজেদের দেশের ইকোনমি আরও বেশি স্ট্রং হয়। তো সেই হিসাবে ট্রাম্প বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ট্যারিফ লাগিয়েছে। চায়নাতে প্রথমে ট্রাম্প 10%-এর ট্যারিফ রাখেন, তারপর সেটা বেড়ে 20%, তারপর 50%, এখন তো 104% ট্যারিফ হয়ে গেছে। তার মানে চায়না থেকে যদি কোনো $100 ফোন বা $100 প্রোডাক্ট ভিতরে আসে, ইউএসের লোকদের তাদেরকে $204 কিনতে হবে। যখন ইউএস চায়নার উপর ট্যারিফ জারি করেছিল, একবার 10%, তারপর 20%, এই টাইমে চায়নাও থেমে থাকেনি, চায়নাও ওই ইকুয়ালি প্রতিবাদ জারি করেছে। যখন ট্রাম্প ওদের ওপরে ট্যারিফ বাড়িয়ে দেয় তখন চায়নাও বলে, তোমরা আমাদের ওপর ট্যাক্স নিলে আমরাও তোমাদের প্রোডাক্টের ওপর 34%-এর ট্যারিফ জারি করব। শুধু এটাই না, এর সাথে সাথে আরও কিছু স্টেপ চায়না নিয়েছে। ইউএসের কিছু কোম্পানিকে চায়না ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, রিয়ার আর্থ মেটাল কিছু আছে সেগুলোর এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। আর এই ইউএস চায়নার এই সব কিছু রিজনের জন্য গ্লোবাল মার্কেট ভীষণ বাজেভাবে এখন ক্র্যাশ করছে। যদিও ইন্ডিয়া এই ইউএস এবং চায়নার ওয়ারের মধ্যে নেই, কিন্তু যখন গ্লোবালি এরকম কোনো নিউজ হয় তখন যে কোনো কান্ট্রি স্টক মার্কেটের উপর তার এফেক্ট তো করবেই। ইন্ডিয়ার ক্ষেত্রেও সেটাই হচ্ছে।
ট্রাম্প 2025-এর এপ্রিলের 2 তারিখ এটা বলেন যে ইন্ডিয়া থেকে যেসব প্রোডাক্ট যাচ্ছে তার উপরে 26%-এর ট্যারিফ লাগানো হবে। এর মানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো যেগুলো ওখানে ইম্পোর্ট হচ্ছে ওখানে লোকেদের বেশি দামে কিনতে হবে। খুব স্বাভাবিকভাবে কোনো জিনিসের দাম যদি হঠাৎ করে সেই মার্কেটে বেড়ে যায়, সেখানকার লোককে বেশি দাম দিয়ে জিনিস কিনবে নাকি কম দামে সেই কোয়ালিটির জিনিস খুঁজবে? সেই জন্য ইউএস এর মার্কেটের লোকরাও এখন অল্টারনেটিভ ব্র্যান্ড খুঁজবে যে এত দামে আমরা কেন জিনিস কিনবো, অল্টারনেটিভ ইউএস এর যে প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করা শুরু করবে। এর মানে স্বাভাবিকভাবে এক্সপোর্ট অনেক বেশি কমে যাবে, আর এক্সপোর্ট কমলে এখানকার যে কোম্পানিজগুলো রয়েছে তাদের অর্ডারসও কম আসবে, তাদের রেভিনিউও কম হবে। ঠিক এই জন্য কিছু কিছু সেক্টরে খুব বাজেভাবে ইম্প্যাক্ট পড়েছে এই ট্যারিফের। যেমন আইটি সেক্টর, আমরা সবাই জানি ইউএস হলো ইন্ডিয়ান আইটি সেক্টরের একটা বড় ক্লায়েন্ট। তো এইসবের জন্য এটা হতেই পারে ইন্ডিয়ান যে আইটি কোম্পানি আছে তারা ইউএস এর আর কোনো প্রজেক্টের অর্ডার পাবে না। ঠিক সেরকমভাবে এগ্রিকালচারাল এবং টেক্সটাইল এক্সপোর্ট যারা কোম্পানিজগুলো রয়েছে, যেরকম ডিফারেন্ট ডিফারেন্ট মশলা, জামা কাপড়, ঠিক এদেরও এক্সপোর্ট কমে যেতে পারে এই ট্যারিফের জন্য। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই ট্যারিফ কিভাবে ইন্ডিয়ান মার্কেটের স্টকের সাথে রিলেটেড। যখনই কোনো জিনিসের দাম কোনো জায়গায় বেড়ে যাবে, ওরা অর্ডার অবভিয়াসলি কম দেবে, কেন নর্মাল লোকেরা বেশি দাম দিয়ে সেই জিনিসগুলো কিনতে চাইবে না। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই ট্যারিফ কিভাবে মার্কেট ফলের সাথে রিলেটেড। যখনই ট্যারিফ বাড়বে তোমার অর্ডারস কম আসবে, তোমার এক্সপোর্ট কম হবে, তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা কোম্পানিরও লস হবে। ঠিক এই জন্যই মার্কেট এইভাবে ক্র্যাশ করছে যখনই ট্যারিফ বেড়ে গেছে। তো এবার বুঝি ইনভেস্টার্সদের কিভাবে এত লস হচ্ছে। মার্কেট অলরেডি ওভারবট ছিল, তো এই জন্য এফআইআইরা নিজেদের টাকা ইন্ডিয়ান মার্কেট থেকে বার করে অন্য কোনো মার্কেটে আইডার লাগিয়েছে, নয়তো অন্য কোনো অ্যাসেটে লাগিয়েছে। ঠিক এই কারণে সেপ্টেম্বরের পর থেকে অলরেডি আমরা দেখেছি যে ইন্ডিয়ান মার্কেট নিচে পড়ছিলই। আর ঠিক তার সাথে সাথে এই যে ট্রাম্পের নিউজটা এলো, মার্কেট 5-6 দিনে হিউজ আরো বেশি ডাউনে চলে গেছে। কিছু কিছু রিটেল ইনভেস্টারদের মেন যেটা প্রবলেম হয়, তারা ইনভেস্ট তো করে দেয় কিন্তু তারা এটা বোঝে না যে মার্কেট কতটা ফল করবে। তাদের এটা লাগে যে মার্কেট আর কতই নিচে যাবে, মার্কেট তো একটা টাইমে উপরে উঠবেই। ঠিক সেই জন্য তারা এটাই জানে না এক্স্যাক্ট কোন টাইমে তাদের মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল, কেন কি তাদের কাছে কোনো এক্সিট স্ট্র্যাটেজিই নেই। ঠিক এই জন্য আমি বলি যখনই তুমি ট্রেড নেবে বা ইনভেস্ট করবে, এটা আগে ক্যালকুলেট করে নেওয়া উচিত যে এই ট্রেডে তুমি কতটা এক্স্যাক্ট লস নেবে, আর অ্যাজ পার দ্য সিস্টেম এক্স্যাক্ট কোন জায়গাটায় তোমাকে স্টপ লস রাখতে হবে, কোন জায়গাটায় তোমার মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। তুমি যদি কোনো প্রপার স্ট্র্যাটেজি আজকে ইউজ করছো, এই স্ট্র্যাটেজি হিসাবে হয়তো এই মার্কেট ক্র্যাশের আগে তুমি মার্কেট থেকে বাইরে থাকতে, তোমার অলরেডি এক্সিট হয়ে যেত। ঠিক এই জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টক মার্কেটে যখন আপনি আসছেন, কোনো ট্রেড নিচ্ছেন বা কোনো স্টকে ইনভেস্ট করছেন, আপনাকে খুব ক্লিয়ার থাকতে হবে এক্স্যাক্ট আপনি কত লস ম্যাক্স নিতে পারবেন, আপনি কতটা প্রফিট হলে মার্কেট থেকে বেরিয়ে যাবেন। ঠিক এই জন্য যখনই আপনি স্টক মার্কেটে আসছেন, কোনো স্টকে ট্রেড করছেন বা ইনভেস্ট করছেন, আপনাকে স্টপ লস কীভাবে ট্রেল করতে হবে, স্টপ লস ট্রেলিং প্রসেস ঠিক কতটা প্রফিট হলে তারপর আপনার স্টপ লস ব্রেক ইভেনে আসবে, কীভাবে ট্রেল হবে, এই জিনিসগুলো শেখা খুব বেশি ইম্পর্টেন্ট। আর যদি আপনি প্রপারলি জানতে চান কিভাবে আপনি স্টপ লস সিস্টেমে লাগাবেন, কি হিসাবে আপনি স্টপ লস ট্রেল করবেন, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি নেক্সট কোনো ভিডিওতে এর উপরে ডিটেলে বলবো। ডোন্ট ক্যাচ দ্য ফলিং নাইফ, এই কথাটা নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছো। স্টক মার্কেটে এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকেই ভাবে মার্কেট নিচে গেলে সব কিছু কিনে নেব, এটা খুব একটা ভালো থিঙ্কিং না। যদি আপনি একটা প্রপার ইনভেস্টার হন, কোনো কোনো এরকম সিচুয়েশন আসে যখন মার্কেট অনেক নিচে থাকে, সেই টাইমে অ্যাজ আ ইনভেস্টার আপনি কিছু চাইলে ইনভেস্ট করে রাখতে পারেন। কিন্তু যদি আপনি ট্রেডার হন, সুইং ট্রেডার বা পজিশনাল ট্রেডার, আমি একদমই রেকমেন্ড করি না। কেন কি আপনি এটা জানেন না যে মার্কেট ঠিক কতটা নিচে পড়তে পারে। যদি আপনার কাছে স্মল বাফার থাকে যে আপনি ছোট এসএল নিতে চান, তো ফলিং মার্কেটে যদি আপনি ট্রেড নেন, মার্কেট আরও নিচে গিয়ে আপনার স্টপ লস চলে গেল। ঠিক এই কারণে যারা প্রপার ইনভেস্টার তারা প্রপারলি যে ফান্ডামেন্টালি স্ট্রং যে স্টকসগুলো, এরকমভাবে বুঝতে হবে যে অলরেডি যে ফলিং মার্কেটে কোন এমন স্টক আছে যারা সেরকমভাবে ফল করছে না, যাদের ফান্ডামেন্টালি রেজাল্ট ভালো, ওরকম কিছু স্টকে চাইলে তারা ইনভেস্ট করতে পারে। ঠিক এই জিনিসটা স্টক মার্কেটেও খুব বেশি হবে ইম্পর্টেন্ট।
যখন কোনো স্টক নিচে আসছে আমরা এটা জানি না যে স্টকটা কতটা নিচে আসবে, তো আমরা অনেকেই ভাবি আচ্ছা আজকে তো মার্কেট অনেক বেশি নিচে চলে গেছে, আজকেই বাই করে নিই। ঠিক এই জন্য আমি রেকমেন্ড করি একটু ওয়েট করতে। মার্কেট যখন নিচে যাচ্ছে তার সাথে নিচে ট্রেড না নিয়ে, লাস্ট ভিডিওতে আমরা তোমাদেরকে মার্কেট ট্রেন্ড শিখিয়েছিলাম যে কিভাবে ট্রেন্ড রিভার্সাল হচ্ছে সেটা কিভাবে বুঝবে। মার্কেট যখন হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে বানিয়ে উপরে যাবে সেই টাইমে তুমি ইনভেস্ট করো। যখন তুমি বুঝবে যে মার্কেট এবারে রিভার্সাল নেওয়া শুরু করেছে ওই টাইমে ইনভেস্ট করো। এমন না যে মার্কেট কোনো ট্রেন্ড রিভার্সালের সিগন্যাল দেখাচ্ছে না, ডিরেক্ট নিচেই চলে যাচ্ছে, ওই টাইমে তুমি ইনভেস্ট করে দিলে। এবার চলো বুঝি মার্কেট যখন ক্র্যাশ হচ্ছে তখন কি তুমি টাকা বানাতে পারবে? হ্যাঁ, বানাতে পারবে যদি তুমি কোনো স্টক বেশি দামে বেচে দাও এবং কম দামে কিনে দাও। এবার এটা তুমি ভাবতে পারো যে কোনো স্টক যদি তোমার কাছে কেনার নাই থাকে তুমি ওটা বেচবে কি করে। তো বুঝি এটা কিভাবে হয়। আপনারা নিশ্চয়ই কোনো ব্রোকারের আন্ডারে ট্রেড করেন, ওই ব্রোকারের কাছে প্রচুর স্টক অলরেডি কিনে রাখা থাকে। তো আপনি আপনার ব্রোকারকে বলেন আপনি এই পার্টিকুলার কোম্পানির কিছু স্টক কিছু বিক্রি করে দিন, যখন ডে এন্ড হবে তার আগে আমি ওই স্টকগুলো আপনাকে আবার কিনে দেবো। ধরুন সকাল 11টার সময় আপনি আপনার ব্রোকারকে বলছেন যে রিলায়েন্সের 10খানা স্টক আপনি বিক্রি করে দিন, এখন রিলায়েন্সের 2200 করে ভ্যালু চলছে, তো 10টা স্টক আপনি বিক্রি করে দিন। তো আজকেই যে কোনো টাইমে আমি এই 10টা স্টক আপনাকে আবার কিনে রিটার্ন ব্যাক করে দেবো। তো ধরুন এবার রিলায়েন্স যখন 2200 থেকে 2100-তে গেছে, তো আপনি কি দেখছেন পার স্টকে 100 টাকা করে দাম কমে গেছে, তো আপনি আগেই 2200-তে বিক্রি করে দিয়েছিলেন। এবার যদি আপনি 2100-তে কিনে নেন যখন রিলায়েন্স 2100-তে পৌঁছেছে, তো পার স্টকে আপনার 100 করে প্রফিট হবে। তো টোটাল 10খানা স্টকে আপনার 1000 টাকা প্রফিট হবে। তো ওই টাইমে আপনি কি করলেন 10খানা স্টক বিক্রি করে আপনার ব্রোকারকে দিয়ে দিলেন। ঠিক এইভাবেই মার্কেটে আপনি শর্ট সেল করে টাকা বানাতে পারেন। কিন্তু ইন্ডিয়ান মার্কেটে স্টকে যদি আপনি শর্ট করতে চান সেটা আপনাকে ইন্ট্রাডেতে করতে হবে। ইন্ট্রাডে মানে যেই দিনে আপনি স্টক বিক্রি করছেন সেই দিনেই আপনাকে স্টক কিনে ফেরত দিয়ে দিতে হবে, আপনি হোল্ড করে রাখতে পারবেন না। আর যদি আপনি হোল্ড করতে চান তখন আপনি ডিরেক্ট স্টককে হোল্ড করে রাখতে পারবেন না সেল করে, আপনাকে স্টকের কন্ট্রাক্টকে সেল করতে হবে। আইদার আপনি ফিউচার্স করতে পারেন নয়তো অপশনের পুট আপনি বাই করে রাখতে পারেন। কিন্তু অ্যাজ আ বিগিনার আমি ফিউচার্স বা অপশনস আপনাকে একদমই রেকমেন্ড করব না, কেন এটা অনেক বেশি রিস্কি আর এটা শিখতে গেলে আপনার অনেক বেশি এক্সপার্টাইজ চাই। ফিউচার্স এবং অপশনস এত বেশি রিস্কি হওয়ার জন্য আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে 93% ট্রেডার্সরা লস বানাচ্ছে। এবার চলুন দেখি কিছু এমন স্টক যারা মার্কেট ক্র্যাশের টাইমেও স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে, আর এই স্টকগুলোই মার্কেট যখন একটু টার্ন অ্যারাউন্ড করবে তারা খুব ভালো রিটার্ন দিতে পারবে। আগেই বলে দিই এগুলো কোনো রেকমেন্ডেশন না, আমি আপনাদের শেখার জন্য এগুলো খুঁজে বার করেছি যাতে আপনারা এগুলো দেখেন এবং এরপরে এগুলোতে অ্যানালাইসিস করতে পারেন। প্রথমেই আসছে জেএসডব্লিউ হোল্ডিংস লিমিটেড, যেখানে নিফটি সেপ্টেম্বর থেকে এপ্রিল অবধি 17% কারেকশন দিয়েছে, সেখানেই এই স্টকটা 170% আপ মুভ দিয়েছে। আর রিসেন্ট বাইং ভলিউমও আপনি দেখতে পাচ্ছেন ভালো স্টক। তো এই স্টকটা মার্কেট ক্র্যাশেও দেখুন ভালো আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক সেরকম ভাবে সেকেন্ড স্টক হচ্ছে চেম্বার ফার্টিলাইজার। আপনি দেখতে পাচ্ছেন এই চেম্বার ফার্টিলাইজার লাস্ট কিছু মাসে 25%-এরও বেশি রিটার্ন দিয়েছে। আর এই স্টকটা বোথ MA20 এবং MA200-এর ওপরে আছে। তো এটা আমাদের ইন্ডিকেট করে যে স্টকটা কত বেশি স্ট্রং। আর এটাও দেখুন লাস্ট 2 বছরে স্টকটা কত ভালো বড় বেস বানিয়ে ফাইনালি উপরের দিকে বেরানো শুরু করেছে। তো মার্কেট আপ ট্রেন্ডে গেলে এও ভালো ভালো আপওয়ার্ডে মুভ দিতে পারে। আর এরপরে নেক্সট স্টক হচ্ছে মানাপ্পুরম ফাইন্যান্স। স্টকটা দেখতে পাচ্ছেন 3 বছরের একটা বড় বেসে রেজিস্ট্যান্স ব্রেক করে ব্রেকআউট এখন দেওয়া শুরু করছে, ভলিউমও অনেক বেশি স্ট্রং। আর লাস্ট নভেম্বর থেকে এপ্রিল অবধি অলরেডি 50%-এরও বেশি আপসাইডে মুভ দিয়ে দিয়েছে। আর এই স্টকগুলো আমি কেন বেশি আইডেন্টিফাই করছি, অলরেডি মার্কেট যেই টাইমে ক্র্যাশ করছিল এই স্টকগুলো খুব ভালো স্ট্রং হয়ে মার্কেটকে আপট্রেন্ডে মুভ দিচ্ছে। আর আজকের জন্য লিস্টের লাস্ট স্টক হচ্ছে ইন্ডিগো, যেই স্টকটা 2023 এবং 24-এ 150%-এরও বেশি রিটার্ন দিয়েছে আর একটা ভালো বেসও বানিয়েছে। আর মার্কেট যখন এত উইক এই টাইমেও ইন্ডিগো দেখো নিজের অল টাইম হাইকে ব্রেক করার চেষ্টা করছে। তো এই স্টকগুলো তোমরা নিজেদের রাডারে রাখতে পারো, মার্কেট যখন একটু আপ ট্রেন্ডে মুভ করে স্টার্ট করবে এই স্টকগুলোতে তোমরা অ্যানালাইসিস করতে পারো।
তো আজকে আমরা কি শিখলাম, মার্কেট অ্যাকচুয়ালি কি জন্য ক্র্যাশ করছে, এই ক্র্যাশে তুমি ইনভেস্ট করবে কি করবে না, আর যদি ইনভেস্ট করো কোন স্টকগুলো তোমার জন্য ভালো পারফর্ম করতে পারে, আর এই টাইমে তুমি আদৌ কিভাবে টাকা বানাতে পারবে, শর্ট সেল করে লোকেরা কিভাবে টাকা বানায়, আর এই পুরো ফলিং মার্কেটে এখনো কোন স্টকগুলো স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছে, কোনগুলো তোমাকে পরে ভালো ট্রেন্ড দেখাতে পারে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর কোনো ডাউটস থাকলে, কোয়েরি থাকলে অবশ্যই নিজের কমেন্ট সেকশনে লিখে দেবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করতে পারি। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।